স্বাগত সকলকে গল্পকথার শ্রুতি পাঠে। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমাদের চ্যানেলে পাঠ চলছে উপন্যাস পাঠ, আর উপন্যাস থেকে আমাদের পাঠ চলছে সতীনাথ ভাদুরী রচিত ঢোড়াইচরিত মানুষ। এবার নেট সেট সিলেবাসের যে সমস্ত উপন্যাস, গল্প, প্রবন্ধ, কবিতা রয়েছে সেগুলো তো পাঠ চলছেই, এর বাইরেও কিন্তু আমাদের কাছে পাঠকদের প্রচুর অনুরোধ আসছে। সেই অনুরোধের মধ্যে কিন্তু আরেকটি জনপ্রিয় উপন্যাসের অনুরোধ এসছে, আর সেই উপন্যাসটি হচ্ছে সতীনাথ ভাদুরীর রচিতই জাগরী। যেহেতু সতীনাথ ভাদুরীর রচিত উপন্যাসই আমাদের চ্যানেলে এখন পাঠ চলছে, তাই আমার মনে হলো যে এর পাশাপাশি যদি আরেকটি সতীনাথ ভাদুরীর উপন্যাস উপস্থাপন করা যায় তবে কেমন হয়। তাই আজ থেকে ঢোড়াইচরিত মানুষের পাশাপাশি কয়েকটি পর্ব চলবে জাগরী নিয়ে। তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ, আর দেরি না করে আজকের পর্বের পাঠ শুরু করা যাক। জাগরী উপন্যাসটি 4টি পর্বে বিভক্ত। ফাঁসি সেল বিলু, আপার ডিভিশন ওয়ার্ড বাবা, আওরত কিতা মা, জেলগেট নীলু। আজ থেকে কয়েকটি পর্ব চলবে সতীনাথ ভাদুরী রচিত জাগরী উপন্যাস থেকে ফাঁসি সেল বিলু। 2 নম্বর ওয়ার্ডের অশ্বত্থ গাছটির উপরের শাখাটিতে গোধূলির ম্লান আলো চিকচিক করিতেছে। অনেকগুলি পাখি একবার এ ডালে একবার ও ডালে যাইতেছে। এক দণ্ডও বিশ্রাম নেই। কিছুক্ষণের মধ্যেই তো চতুর্দিক অন্ধকারে ঢাকিয়া যাইবে, তাহার পর সারা রাত নিঝুমের পালা। তাই বোধহয় শেষ মুহূর্তের এই চঞ্চলতা, এত ডানা ঝটপটানি, এত আনন্দ উৎসব। যতটুকু আনন্দ সময়ের নিকট হইতেই ছিনাইয়া লওয়া যায়। সত্যই কি পাখিগুলি এই জন্য সন্ধ্যার সময় এত চঞ্চল হয়? এই সেলে আসিবার আগে 2 নম্বর ওয়ার্ডে যখন ছিলাম, প্রত্যহ সন্ধ্যায় লকআপের পূর্বে আমরাও সকলে বাহিরের খোলা হাওয়া খানিকটা খাইয়া লইতাম। সত্যই কি দরকারের জন্য? না, হয়তো ঘরের মধ্যে বসিয়া আছি, কোনো দরকার নাই বাহিরে আসিবার, তথাপি বাহিরে একবার আসা চাই। বেশিরভাগ রাজবন্দিরই তো এই মনোবৃত্তি দেখিতাম। ওয়ার্ডাররা বিরক্ত হইত, নিজেদের মধ্যে কিসব বলা বলি করিত। ভাবটা এই যে স্বরাজিরা তাহাদের ইচ্ছা করিয়া জ্বালাতন করে, কিন্তু কেহই ওয়ার্ডারদের বিরক্ত করার জন্য এ কাজ করিত না। যতটুকু উপভোগ করিয়া লওয়া যায় তাহা কেহ ছাড়িবে কেন? ওগুলি বোধ হয় কাক, এত দূর হইতে ঠিক চেনা যায় না। পাখিরা কিন্তু রাত্রেও ডানা ছটপট করে। সেই একবার বকরিকোলে মিটিং করিয়া ফিরিবার সময় কামাখ্যাথানির বিরাট বটগাছের নিচে আমাদের সারা রাত থাকিতে হইয়াছিল। এখানকার মাটিতে শুইয়া থাকিলে নাকি কুষ্ঠরোগ সারিয়া যায়। দূর দূরান্তর হইতে কত লোক এই উদ্দেশ্যে এখানে আসে। অনেকগুলি কুষ্ঠরোগী আশেপাশের গাছগুলির নিচে শুইয়া রহিয়াছি। ছিলাম আমি আর নীলু, আর সঙ্গে ছিল বোধহয় সহদেও। সারা রাত পাখির ডানা নাড়ার সে কি শব্দ! গাছতলায় 3 জন পাশাপাশি শুইয়া আছি। এই গাছতলায় আস্তানা লওয়ার জন্য নীলুকে যেন একটু বিরক্ত মনে হইল। আমি জিজ্ঞাসা করিলাম, এগুলো ডানা ছটপট করছে কেন, বলতে পারিস? নীলু বলিল, পিঁপড়ে টিপড়ে কামড়ায় বোধ হয়, উহার ভাবিতেও সময় লাগে না। সব বিষয়ে উহার স্থির মত আছে, সে মতের সহজে নড়চড়ও হয় না। চিরকাল নীলুটা ওই রকম। সন্ধ্যার লালিমা ধূসর হইয়া আসিতেছে। অশ্বত্থ গাছের ডগাটিতে সিঁদুরে আকাশের আভা লাগিয়াছে। গাছের পাতাগুলি আর ঠিক সবুজ বলিয়া ধরা যাইতেছে না। যাক, গাছের পাতা সবুজটা গেল, ওই একটু সবুজই তো এখান হইতে দেখা যাইত। এছাড়া দেখা যায় একফালি নীল আকাশ, লোহার গড়াদের মধ্য দিয়া, লোহার তারের টোস্টারের মধ্যে এক স্লাইস পাউরুটির মতো।
সেলের বাসিন্দার কাছে সেই রকমই বাস্তব। সি ক্লাস বন্দির ডায়েটের চাইতে তৃপ্তিকর। আর দেখা যায় জেল গুমটির উপরতলা, তাহার দেওয়ালে বড় বড় অক্ষরে ইংরাজিতে লেখা, পূর্ণিয়া সেন্ট্রাল জেল, বিহার। আকাশের ওই ফালিটুকু আমার একান্ত আপন, ও যে আমার নিজস্ব জিনিস। যতক্ষণ দেখা যায় ওই স্বচ্ছ নীল রং দেখিয়া লইয়াছি। এমন করিয়া আমার মতো করিয়া আকাশের ঠিক ওই অংশটুকুকে কি আর কেহ পাইয়াছে? আমার নীল আকাশ মুহূর্তে মুহূর্তে রূপ বদলাইতেছে, সিঁদুরে রং বেগুনি হইয়া উঠিল, দেখিতে দেখিতে ধূসর হইয়া উঠিতেছে, আবার এখনই জমাট অন্ধকারে ডুবিয়ে যাইবে। এমন বৈচিত্র্যময় রসের উৎসকে জেলার সাহেব একজন সর্বহারা বন্দির ব্যক্তিগত সম্পত্তি করিতে কেন যে দিয়াছেন তাহা ভাবিয়া ঠিক করিতে পারি না। বোধহয় তাহারা জানেন না, জানিতে পারিলে হয়তো কাল হইতেই রাজমিস্ত্রি কমান্ডার কয়েদিদিগকে আমার সম্মুখের প্রাচীর আর উঁচু করিবার কাজ দেওয়া হইবে। হুকুম হইবে, और ऊंचा और भी ऊंचा, जरूरत पड़े तो आसमान तक ভিড়া দো। ওই গাছের সবুজটুকুও আকাশের টুকরোটি ছাড়া এখান হইতে যাহা কিছু দেখা যায় তাহা কেবল লোহা, ইট আর সিমেন্ট, সিমেন্ট, ইট আর লোহা। উহা চক্ষুকে প্রলুব্ধ করে না, দৃষ্টিকে প্রতিহত করে মাত্র, তাহাকে ঠিকরাইয়া ফিরাইয়া দেয়। ওই সবুজ আর নীল ছাড়া আর যে কোনো রঙই দেখি সবই রুক্ষ কঠোর মনে হয়, চক্ষুকে পীড়া দেয়। সেলের চুনকাম করা সাদা দেওয়াল, তাহাও বড় প্রাণহীন, বড়ই পাণ্ডুর। তাহার উপর কতদিন চুনকাম করা হয় নাই কে জানে। দেওয়াল ভরিয়া নানা রকম দাগ, থুতুর দাগই বেশি, কেমন যেন পাঁশুটে রং। বোধহয় আমার পূর্বের কোনো বাসিন্দাকে সিপাহীজিরা খৈনি খাওয়াইয়াছিল, সে কবে সব ছাড়িয়া কোন অজানা দেশে চলিয়া গিয়াছে, কেবল রাখিয়া গিয়াছে দেওয়ালে সিপাহীজিদের প্রতি কৃতজ্ঞতার ছাপ। কথা বলিবার লোক নাই, সেই জন্য সেলের বাহিরের জেল জগতের সহিত সম্বন্ধ কান দিয়া। কথা বলিতে পারি একমাত্র ওয়ার্ডারের সঙ্গে, তাহাও ভালো লাগে না। চারিদিকে দেওয়াল, যেদিকে তাকাও দৃষ্টি দেওয়ালে প্রতিহত হইয়া ফিরিয়া আসে, কিন্তু সর্বদা উৎকর্ণ হইয়া থাকি যদি বাহির হইতে কিছু শোনা যায়। 16 পা লম্বা 10 পা চওড়া ঘর, সম্মুখের দিকে মোটা লোহার গড়াদের দরজা, দক্ষিণ দেওয়ালে ছাতের কাছাকাছি একটি ছোট গবাক্ষ, তাহারই নিচে মেঝের সঙ্গে 1 হাত চওড়া ও 1.5 হাত লম্বা দুইখানি মোটা লোহার পাত দেওয়ালে বসানো। ইহাতে কতকগুলি ছিদ্র আছে, ইহার প্রয়োজন কি তাহা জানি না, বোধহয় বাতাস আসিবার জন্য, কিংবা বোধহয় এই ছিদ্রপথে বাহিরের ওয়ার্ডার শুনিতে পায় কয়েদি কি বলিতেছে। সম্মুখের গড়াদের দরজার নিকট তো একজন ওয়ার্ডার থাকেই, সে তো কয়েদি, কি করিতেছে না করিতেছে তাহা সম্পূর্ণ পরিষ্কারভাবেই দেখিতে পায়। তবুও কেন এই ব্যবস্থা বলিতে পারি না। ঘরের আসবাবের মধ্যে 2টি আলকাত্রা মাখানো মাটির মালসা, স্থানীয় জেলের ভাষায় টোকরি, এক কোণে রাখা রহিয়াছে, ওই কোণটিতে মেঝে চুনকাম করা। বৃত্তের চতুর্থাংশের আকারে সেলের বাহিরে গবাক্ষের দিকের দেওয়ালের পাশ দিয়া গিয়াছে একটি চওড়া পাকা রাস্তা। রাস্তাটি বৃত্তাকারে জেলের সব ওয়ার্ডগুলিকে ঘিরিয়া আছে। এই রাস্তার অপর পারে জেল হাসপাতালের প্রাচীর। এই রাস্তাটি দিয়া কত লোক যাতায়াত করে, কত কয়েদি, ওয়ার্ডার, ডাক্তার, কম্পাউন্ডার, ঠিকাদার, অফিসার, মিস্ত্রি, আরও কত লোক। দিনের বেলা বেশ জনবহুল মফস্বল শহরের রাস্তার মতো মনে হয়। আর এই বিরাট পূর্ণিয়া সেন্ট্রাল জেল শহর হইতে কম কিসে? সাধারণ সময় থাকে প্রায় 2500 কয়েদি,
আর এখন 1943 সালের মে মাসে আছে 4,500। আরও বাড়ে না কেন তাহাই আশ্চর্য। বাহিরে না খাইতে পাইয়া পথে ঘাটে মরিয়া পড়িয়া থাকিবে, তথাপি আমাদের দেশের লোক এমন কিছু করিবে না যাহাতে তাহাদের জেলে আসিতে হয়। একবার ইনকিলাব জিন্দাবাদ বলিলে বা ময়রার দোকান হইতে এক মুঠো খাবার তুলিয়া লইলে যদি 6 মাসের মতো অন্ন জল ও মাথা গুজিবার স্থানের বন্দোবস্ত হইয়া যায়, তবে না খাইয়া মরিবার প্রয়োজন কি? 4,500 কোনো শহরে 5,000 লোকের বসতি হইলে তাহা মিউনিসিপ্যালিটি বলিয়া গণ্য হইতে পারে। জেলও যেন একটি ছোটখাটো শহর। এই শহরের নাম লৌহগড়াদ হইলে বেশ হয়। ধ্বনির ঝংকারে ঠিক লেনিনগ্রাদের মতো শুনিতে লাগে। লোহার পাতের ছিদ্রপথে কান দিয়া বসিয়া থাকি। মানুষের গলার স্বর এত মিষ্ট লাগে। জেলের পলিটিক্স, জেলের বাইরের পলিটিক্স সব এখানে বসিয়া থাকিলে জানিতে পারা যায়। সুপারিনটেন্ডেন্টের সহিত জেলার বাবুর বনিবনা হইতেছে না। হেড জমাদারকে জেলার বাবু আপ বলেন না তুম বলেন। জাপানিদের রণকৌশলের কথা, জেলে কয়েদির সংখ্যাধিক্যের জন্য কত কয়েদিকে ছাড়িয়া দেওয়া হইবে। জেলের ভাষায় ছাটাইয়া বর্মার জেল স্টাফ দল পাকাইয়া বিহারি জেল কর্মচারীদিগকে কোণঠাসা করিবার চেষ্টা করিতেছে। এইসব কথা আরও কত কথা কানে ভাসিয়া আসে। রাজবন্দীদের উপর সেদিনকার লাঠিচার্জ হওয়ার পর কয়েকবার হাসপাতালে স্ট্রেচার আসিল গেল, তাহার হিসাব করা গিয়াছিল এইখানে বসিয়াই। ঝনঝন লোহার শব্দ শুনিলেই বুঝিতে পারি যে যে কয়েদিটি যাইতেছে তাহার বারোফেটার্সের স্থানীয় ভাষায় ডান্ডাবেরি সাজা হইয়াছে। বোধহয় সে কোনো জেল কর্মচারীর হুকুম অমান্য করিয়াছিল। কি মশা! সন্ধ্যা হইলে আর কি রক্ষা আছে? সেদিন সুপারিনটেন্ডেন্ট আসিয়া জিজ্ঞাসা করিয়াছিলেন কোনো জিনিসপত্রের দরকার আছে কিনা, অর্থাৎ যাহা চাও সম্ভব হইলে দিব। ছোটবেলা হইতে শুনিয়া আসিতেছি যে ফাঁসির আসামিকে এইরূপ জিজ্ঞাসা করে, আর অধিকাংশ লোকই ভালো খাবার টাবার খাইতে চায়। নূতন সুপারিনটেন্ডেন্টও কি আমার নিকট হইতে এরূপ প্রার্থনা আশা করিয়াছিলেন নাকি? আমার খুব লোভ হইয়াছিল একটি মশারির কথা বলিতে, যে কয়দিন আরামে ঘুমাইয়া লওয়া যায়, কিন্তু বলিবার সময় বলিতে পারিলাম না। কেমন যেন আত্মসম্মানে আঘাত লাগিতে লাগিল। বলিলাম, ধন্যবাদ, আমি বেশ আরামেই আছি, কোনো জিনিসের দরকার নেই। ওয়ার্ডাররা পরে আমাকে বলিয়াছিল উড়িষ্যার কোন করদ রাজ্যের 2 জন স্বরাজি বাবুর এই জেলে ফাঁসি হইয়াছিল। একজন ছিল আপনার এই 1 নম্বর সেলে, আরেকজন 2 নম্বরে। তাহারা সাহেব মারিয়াছিল, একদম জানসে 5 সাল কি বাদ। তাহারা নাকি ফাঁসির আগের দিন অনেকগুলি করিয়া মুরগির আন্ডা ভাজিয়া খাইয়াছিল। তাহার পর রাত্রে ইনকিলাব জিন্দাবাদ আরও কি নাড়া লাগাইতে থাকে। শেষ মুহূর্ত পর্যন্ত তাহারা নাড়া লাগায়। সে রাত্রে কোনো কয়েদি ঘুমাইতে পারে নাই। আপনিও যে জিনিস খাইতে ইচ্ছা করেন চাহিলেন না কেন? ওয়ার্ডারের কথা অবিশ্বাস করি নাই, কিন্তু তাহার উপদেশ মনে ধরে নাই। এই ওয়ার্ডাররা অশিক্ষিত, সুবিধা পাইলেই চুরি করে, কয়েদিদের উপর প্রভুত্ব ফলায়, দুর্বল চিত্ত কয়েদির উপর অমানসিক অত্যাচার করে, কিন্তু রাশভারী কয়েদিদের সমীহ করিয়া চলে। ইহারা সরল প্রকৃতির লোক, কথার মারপ্যাঁচ বোঝে না, সৌজন্যের ধার ধারে না। সুপারিনটেন্ডেন্ট প্রভৃতি সকলেই শিষ্টাচারের খাতিরে আমার সম্মুখে ফাঁসি বা তৎসংক্রান্ত কোনো বিষয়ের উল্লেখ করেন না, কিন্তু ওয়ার্ডাররা প্রত্যেকেই 2-1টি কথা বলিবার পরই ফাঁসির কথার উল্লেখ করে। প্রথম কয়েকদিন কথাটি শুনিলেই কেমন বুকের ভিতর ছ্যাঁত করিয়া উঠিত, একটু যেন নিজেকে দুর্বল দুর্বল মনে হইত, কেমন যেন আনমনা হইয়া যাইতাম। ফাঁসির সমস্ত দৃশ্য আমার চোখের সম্মুখে ভাসিয়া উঠিত। হয়তো আমার ফাঁসির হুকুম রদ হইয়া যাইবে, এই বলিয়া নিজের মনকে প্রবোধ দিতে হইত। দিন কয়েকের মধ্যে ওই সকল কথা সহিয়া গেল, আর এখন ও কথায় কিছু মনে হয় না।
সেলের ঠিক পশ্চিমেই ফাঁসির মঞ্চ। ওয়ার্ডাররাই আসিয়া খবর দেয়, আজ ফাঁসি কাষ্ঠে কালো রং দিয়াছে, আজ দড়ির সহিত আমার ওজনের একটি বালির বস্তা বাঁধিয়া দড়িটি ঠিক মজবুত কিনা তাহার পরীক্ষা করা হইতেছে। আরও কত এই রকম খবর। আশ্চর্য আমার মনের গতি। কালো রঙের কথা শুনিয়াই ভাবি ব্ল্যাক জাপান না আলকাত্রা। ওয়ার্ডারকে জিজ্ঞাসা করি, আলকাত্রা নাকি? দড়িটা কিসের? শনের নাকি? নিজের মনের ওপর নিজেরই বিদ্রূপ করিতে ইচ্ছা হয়। এখনো কি দড়িটি কিসের তৈরি সেই কথাটি জানাই আমার বেশি দরকার? চিরকাল আমার মনের এই অদ্ভুত গতি আমি লক্ষ্য করিয়াছি। প্রয়োজনীয় অপেক্ষা অপ্রয়োজনীয় বিষয়ই আমার আকর্ষণ বেশি। পরীক্ষার পূর্বে সকলেই প্রশ্নগুলি তৈয়ারি করিতেছে, আর আমার তাহা তৈয়ারি না থাকিলেও হয়তো তাহার সহিত সংশ্লিষ্ট কোনো তুচ্ছ কথার উপর আমার মনোযোগ ন্যস্ত। জ্যামিতির প্রয়োজনীয় থিওরেম অপেক্ষা অপ্রয়োজনীয় এক্সট্রার উপর আমার অযথা মনোযোগ। ফুটনোট ভূমিকা প্রভৃতি হয়তো পরীক্ষার আগের দিনও দেখিতেছি। বৎসরের প্রথম হইতেই মনে হইয়াছে দরকারি জিনিসগুলি তো পরে পড়িতেই হইবে, এখন খুঁটিনাটিগুলি পড়া যাক। হয়তো শেষ পর্যন্ত আসলটিই পড়া হয় নাই। মনে পড়িতেছে কাশী বিদ্যাপীঠে পড়িবার সময়ের একটি রাত্রের কথা। রাত জাগিয়া পড়িতেছি আমি আর সকল দেও। অ্যাক্টিভ নস্য লইয়া রাত দুপুরে সে আজ এর সম্পাদকীয় পড়িয়া আমাকে শুনাইতে লাগল। কাশী বিদ্যাপীঠে পড়িবার সময়ে সেবার যখন পুলিশ আমাকে গ্রেপ্তার করে সন্দেহক্রমে রাজনৈতিক হত্যাকাণ্ডের চার্জে, তখন শতই ফাঁসির কথা মনে হইত, পরে পুলিশ প্রমাণাভাবে ছাড়িয়া দেয়। সত্যই আমি উহাতে লিপ্ত ছিলাম না, কিন্তু ফাঁসি যাওয়ার ভয় আমার বিলক্ষণ ছিল। বোধহয় সত্য সত্যই ফাঁসির হুকুম হইয়া গিয়াছে বলিয়া ভয় কমিয়া গিয়াছি। দূর হইতে ভয়টা বেশি থাকে। যাহারা জেলে আসে নাই তাহারা জেলে আসাটাকেই কি কঠিন ব্যাপার মনে করেন, কিন্তু আসিয়া পড়িলে তখন ভয় ভাঙিয়া যায়। উহ, মশার কামড়ে সত্যই বড় কষ্ট হয়। কেন জানি না আমাদের গান্ধী আশ্রমের মশাগুলি ইহাদের অপেক্ষা জোরে ডাকে। আকারেও বড়, কিন্তু মনে হয় কামড়াইলে জ্বালা কম করে। নীলু থাকিলে ঠিক আমাকে ঠাট্টা করিয়া বলিত, এরা আশ্রমের মশা কিনা অহিংস উপায় রক্ত খেতে শিখেছে। মা হাসি চাপিয়া মুখে বিরক্তির ভাব আনিয়া বলিতেন, আচ্ছা হয়েছে, আপনি এখন আসুন তো। মায়ের এই সময়ে মুখখানি যেন স্পষ্ট দেখিতে পাইতেছি। চোখের কোণে দুইটি করিয়া বলিরেখা পড়িয়াছি। মার মনে সবসময় একটা ভয় ভয় ভাব দেখিতে পাই। এই বুঝি নীলু বাবাকে ঠেস দিয়া কিছু বলিল, অথচ কিছু বলিলে সে কথাটা যাহাতে বাবার কানে না ওঠে তাহারও যথেষ্ট চেষ্টা দেখিয়াছি। নীলু চিরকাল স্পষ্ট বক্তা, তাহার জন্য কতবার গোলমালে পড়িয়াছে, কিন্তু অপর লোকে তাহার কথায় কিছু মনে করিতে পারে বা তাহার কাজে ক্ষুব্ধ হইতে পারে, এই জিনিসটা কি চিরকাল তাচ্ছিল্য করিয়া গিয়াছে। সূক্ষ্ম জিনিস তাহার মনে সাড়া দেয় না। নীলুর মন ও দৃষ্টিভঙ্গি স্থূল, কলম তুলিকা তাহার জন্য নয়। সে বোঝে কায়িক পরিশ্রমের কথা, হাতুড়ি কাস্তে শাবলের কথা, আর তার হাতে শোভা পায় ইস্পাতের ক্ষুরোধার অসি। পরশুরামের কুঠারের মতো নিষ্করুণ ও কর্তব্যনিষ্ঠ। একবার নীলু বলিয়াছিল যে তাহার কবিতা ভালো লাগে না। আমি বলিয়াছিলাম যে এমন কবিতা লিখিয়া দিব যাহা তাহার নিশ্চয়ই ভালো লাগিবে। লিখিয়া দিয়াছিলাম, ধনিক শ্রমিক প্রভৃতি দেওয়া একটি লাঠি মারা গোছের সনেট। নীলুর খুব ভালো লাগিয়াছিল। কবিতাটি মনে নাই, এক লাইনও না। নীলু সেটিকেও বাঁধাইয়া আশ্রমের ঘরেই টাঙাইয়া রাখিয়াছিল। মার ঘরে মনে হইতেছে মা দাওয়ায় বসিয়া আছেন।
মাথা নাড়িতে নাড়িতে নীলুর দিকে তাকাইয়া দন্তমূলে জিহ্বা ঠেকাইয়া একটু শব্দ করিলেই চিক, তারপর ছড়া কাটিলেন। স্বভাব যায় না মোলে। নীলু আমার দিকে চোখ দিয়া ইশারা করিল, ভাবটা এই যে দাদা এইবার। দুজনে যাহা ভাবিয়াছিলাম ঠিক যাহা ভাবিয়াছিলাম। মা সংস্কৃত শ্লোক আওড়াইলেন, অঙ্গার শত ধৌতেন মলিনশ্চ না মুঞ্চতে। আমরা দুজনে হাসিয়া উঠিয়াছি। মা ঠিক মলিনশ্চ বলিয়াছেন। এইবার আমাদের হাসি শুনিয়া বুঝিতে পারিলেন যে ভুল হইয়াছে। বলিলেন, ছাই কি মনে থাকে? নীলু বলিল, তবে বলার দরকার কি? মার কথার এই ভুলগুলি আমাদের মুখস্থ। অবশ্য নীলুই দেখাইয়া দিয়াছে, তাহা না হইলে আমি হয়তো খেয়ালও করিতাম না। মা বলেন, দয়া দাক্ষিণাত্য আমি একদিন মাকে বলিয়াও দিয়াছিলাম। দয়া দাক্ষিণ্য বলিতে মার দেখিয়াছি কথা বলিবার সময় এটি মনেই থাকে না। বলিয়া দিতে গেলে অপ্রস্তুত হইয়া যান বলিয়া আমি আর ভুল দেখাইয়াও দেই না। নীলু কিন্তু এদিকটা ঠিক বোঝে না। অপরের যে কোনো দুর্বলতা চালচলনে বিদ্রূপের খোরাক ওর সহজেই নজরে পড়ে, কিন্তু উহার কথার ফলে অপরের মনে কিরূপ আঘাত লাগিতে পারে এদিকটা সে ভাবিয়াও দেখে না। বাবার নিকট হইতে আমরা একটু দূরে দূরেই চিরকাল থাকি। প্রয়োজনের কথা ছাড়া অন্য কোনো কথাও বড় একটা হয় না। সেই জন্য বাবার এবং আশ্রমের অন্যান্য সকলের খাইবার পর আমি আর নীলু মার সঙ্গে খাইতে বসি। একটু দুধ না হইলে মার খাওয়া হয় না। এটি বোধহয় মার একমাত্র বিলাসিতা। আশ্রমে অনেক লোকজন তো থাকে, আর সময়ে অসময়ে নূতন অতিথি আসা ইহাও প্রায় নৈমিত্তিক ব্যাপার। এই জন্য দুধ অনেক সময়ই কমিয়া যাইত। অল্প দুধ আছে, মা হয়তো আমাকে আর নীলুকে দিলেন। আমি আরেকটা বাটিতে আমাদের বাটি হইতে অল্প অল্প করিয়া ঢালিয়া মার জন্য রাখিলাম। নীলু দেখিয়াছি এইরূপ সময় নিশ্চয়ই বলিবে, মার দুধ না হলে খাওয়াই হয় না। কথাটা এমন কিছুই নয়, কিন্তু মার মুখটি একটু অপ্রস্তুত হইয়া গেল, যেন কোনো গোপন দুর্বলতা ধরা পড়িয়া গিয়াছে। নীলুর এত জিনিস চোখে পড়ে, কিন্তু এটি পড়ে না। মার অসুখ করিলে অসুখ একটু বেশি হইয়াছে বলিলেই যেন একটু খুশি হন। সেই জন্য জানিয়া শুনিয়াও হয়তো মার কপালে হাত দিয়া বলিলাম, গাটা পুড়ে যাচ্ছে, বেশ জ্বর হয়েছে। নীলু সেখানে উপস্থিত থাকিলে হা হা করিয়া ঘর কাঁপাইয়া হাসিয়া উঠিবে। সুপারিনটেন্ডেন্টকে আমার কোনো জিনিসের দরকার নাই বলিবার পর সেদিন মনে বেশ তৃপ্তি হইয়াছিল। খালি তৃপ্তি না, গর্বই। সাহাব তো একা আসেন না, সঙ্গে জেলার, ডাক্তার, অ্যাসিস্ট্যান্ট জেলার, জমাদার, কয়েকজন দেহরক্ষী, ওয়ার্ডার ও মেট সকলেই ছিল। হ্যাঁ, আর যে শিখ কয়েদিটি সাহেবের খাকি রঙের বিরাট রাজছত্রটি ধরিয়া তাহার সঙ্গে সঙ্গে দৌড়ায়, তাহার কথা তো উল্লেখ করিতে ভুলিয়াই গিয়াছি। সত্যই দোর্দণ্ড প্রতাপ সুপারিনটেন্ডেন্ট জেল সাম্রাজ্যের একছত্রাধিপতি। সেদিন তাহার প্রশ্নের উত্তর দিবার পর কাহারও মুখের দিকে তাকাইতে পারিলাম না। কেমন সব গুলাইয়া গেল, অথচ ইচ্ছা হইতেছিল আমার কথার ফল উহাদের উপর কেমন হয় তাহা জানার। নিজেকে বেশ নাটকের নায়কের মতো মনে হইতেছিল। সেই সন্তোষদার মুখে ছোটবেলায় স্বদেশী যুগের গল্প শুনিয়া কতবার চোখে জল আসিয়া গিয়াছে। অমর মৃতের সেই স্মৃতি আমার চোখের সম্মুখে ভাসিয়া উঠিয়াছে। এখন আর বিরক্ত করিও না, শান্তিতে মরিতে দাও। বন্দুকের গুলিতে আহত মরণাপন্ন শহীদদের সেই কথার সহিত আমার কথাটির তুলনা করিয়াছিলাম। ওই গল্প শুনিয়া আমার চোখে জল আসিত, আর আমার কথাটি কি শ্রোতাদের মনে কোনোই সাড়া দেয় নাই? হয়তো দেয় নাই। ইহারা নিত্যই এই জিনিস দেখিতেছে,
ইহারা বয়স্ক সংসারে অভিজ্ঞ বালকের ন্যায় ভাবপ্রবণ নহে। লোকে প্রশংসা করুক, আমার গল্প করুক, ইহাই যেন আমি চাই। ইহা আমার মনের দুর্বলতা। এক এক সময় নিজের উপর সন্দেহ হয়, হয়তোবা দেশের ভবিষ্যৎ অপেক্ষা আমার নামের ভবিষ্যৎ সম্বন্ধে আমি বেশি সজাগ। সত্যই কি তাই? একদিনের জন্য জীবনের স্কুল উপভোগের মধ্যে নিজেকে ডুবাইয়া দেই নাই? দেশের জন্য যাহা ভালো মনে করিয়াছি তাহা করিতে বিন্দু মাত্র বিচলিত হই নাই। নিজের ব্যক্তিগত সুখ বা ভবিষ্যতের কথা ভাবি নাই। তাহার পরিবর্তে যদি চাই যে দেশের লোক আমার সম্বন্ধে দুই একটি প্রশংসাসূচক কথা বলুক, তাহা হইলে কি আমার আকাঙ্ক্ষা অন্যায্য? জেল ডাক্তার নিশ্চয়ই নিজের বাড়িতে আমার কথা বলিয়াছেন। অ্যাসিস্ট্যান্ট জেলার তখনই হয়তো আপার ডিভিশন রাজবন্দীদের ওয়ার্ডে গিয়া এই কথা গল্প করিয়া আসিয়াছে। বাবাও তো সেই ওয়ার্ডে থাকেন, তাহার কানেও নিশ্চয়ই কথাটি উঠিবে। বাবা নির্বিকার লোক, বাহির হইতে দেখিয়া মনের ভাব বুঝিবার উপায় নাই। একান্তে বসিয়া চরকা কাটিতেছেন। চোখের কোণের দু ফোঁটা জলে সুতা ঝাপসা হইয়া গেল। না, বাবার নিকট হইতে অতটা ব্যাকুলতা আশা করি না। হয়তো একটু উন্মনা হইবেন, চরকায় তন্ময়তা হয়তো কিছুক্ষণের জন্য কমিতে পারে, সুতা দুই একবার বেশি ছিঁড়িতে পারে মাত্র। নিজের মনে সন্দেহ হইতেছে, আশঙ্কা হইতেছে যে যেরূপ আশা করিয়াছিলাম জেল স্টাফের মনে সেরূপ ভাবের উদ্রেক করিতে পারি নাই। জোর গলায় বলিতে পারি নাই, চোখ নামাইয়া লইয়াছি। হয়তো উহারা ভাবিল আমার মন সরল নয়। আমার হাবভাব যেন সরকারের বিরুদ্ধে আমার অভিমান দেখানোর মতো লাগিল। উহারা দিন রাত চোর ডাকাত খুনে লইয়া কাজ করে। ইহার ফলে উহাদের মনের ভাবপ্রবণতা ও অনেকগুলি কোমল বৃত্তি শুকাইয়া আসিতেছে। রাজবন্দীদিগকে ইহারা অন্যান্য চোর ডাকাত অপেক্ষা পৃথক বলিয়া ভাবে না। ব্যবহারে যাহা কিছু পার্থক্য, তাহা কেবল গোলমালের ভয়ে, না হয় স্বার্থের খাতিরে। যে ডাক্তার ডিভিশন 3 রাজবন্দীদিগকে রোগ হইলে গালাগালি করে, আমাশা হইয়াছে ঔষধ দাও বলিলেই বলে বাট ডোন্ট এক্সপেক্ট দাহি, অর্থাৎ দই খাইবার প্রত্যাশায় যদি চেষ্টা করিয়া অসুখটি করিয়া থাকেন, তাহা হইলে নিরাশ হইবেন। সেই ডাক্তারই উচ্চশ্রেণীর রাজবন্দীদিগের কাছে কি মাটির মানুষ? এই তো 2 বৎসর পূর্বে ব্যক্তিগত সত্যাগ্রহের সময় এই জেল স্টাফকে কংগ্রেসের নেতাদের আশেপাশে ঘুরিতে ও কাজে অকাজে খোসামত করিতে দেখিয়াছি। তখনও যে তাহারা ভাবিত যে কংগ্রেস আবার বিহারে মন্ত্রিত্ব গ্রহণ করিতে পারে, আর আজ এই জেল কর্মচারী দিগকে কি সেদিন আমার কথা আর ব্যবহার দ্বারা প্রভাবিত করিতে পারিয়াছি? ইহা অপেক্ষা যদি নাটকীয় ভঙ্গিতে জোর গলায় বলিতে পারিতাম, জুতো মেরে গরুদান, তোমাদের কাছ থেকে আমি করুণা চাই না, কিংবা ওই ধরনের অন্য কিছু, তাহা হইলে ইহারা বেশি প্রভাবিত হইত। একটু থিয়েটারি ভাব দেখাইত বটে, কিন্তু যাহা চাই তাহা হইত। মনে পড়িতেছে 2 নম্বর ওয়ার্ডে অক্টোবর মাসে লাঠিচার্জের পর মাথা ফাটা অবস্থায় সুখদেওয়ের বক্তৃতা, শুইয়া শুইয়া একটানা সুরে, থিয়েটারের মরার সিনের মতো, তুম লোগো কো শরম নেহি আতা বলিয়া আরম্ভ, এখনো স্পষ্ট কানে ভাসিয়া আসিতেছে। আমি স্কুলে একবার প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় মেঘনাদ বধ আবৃত্তি করিয়াছিলাম। কালীবাবু অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার শিখাইতেছিলেন, এ পর্যন্ত শুয়ে শুয়ে কনুইয়ের উপর ভর দিয়ে বলবে, তারপর এক্কেবারে শুয়ে পড়ে টেনে টেনে আস্তে আস্তে চোখ বুঁজে বলবে, কেবা এ কলঙ্ক তোর ভুঞ্জিবে জগতে কলঙ্কি। সুখদেবের বক্তৃতা পারিপার্শ্বিক অবস্থার সহিত একেবারে খাপ খায় নাই, কিন্তু লক্ষ্য করিয়াছিলাম যে ইহার বিসদৃশতা অল্প লোকের চোখেই ধরা পড়িয়াছিল। বাবু, ভিজে ভইলবা?
বাবু বীজে ভইল বা, বাবু খাওয়া হইয়াছে। চিন্তাসূত্র ছিন্ন হইয়া গেল। দেখিলাম ওয়ার্ডার সাহেব সম্মুখে, কথার স্বরে একটু যেন সহানুভূতি আমেজ। অনেকক্ষণ হইল বাহিরে আলো গিয়াছে, অনেকক্ষণ হইল বাহিরে আলো দিয়া গিয়াছে। এতক্ষণ লক্ষ্য করি নাই, আলোটি সেলের ভিতরে দিলে ইহাদের কি ক্ষতি হইত বুঝিতে পারি না। কেরোসিন তেল লাগাইয়া আত্মহত্যা করা খুব আরামের জিনিস নয়, তথাপি ইহারা সাহস পায় না, হবেও বা। উহাদের প্রত্যেক নিয়মই অনেক অভিজ্ঞতা প্রসূত। কেবল এইরূপ একটি আপাততুচ্ছ নিয়মের জন্যই গত বৎসরের জেল মিউটিনি সফল হইতে পারে নাই। গেট ওয়ার্ডারকে মারিয়া কয়েদির দল চাবির গোছা হাতে পাইয়াছিল, কিন্তু বিরাট রিংয়ের ছিল প্রায় 2 শতাধিক চাবি এবং তাহার ভিতর অধিকাংশই ছিল অপ্রয়োজনীয়। জেলের নিয়ম এইরূপ বহু সংখ্যক বাজে চাবি রিংয়ে রাখিতে হইবে। জেল বিদ্রোহীগণ এই চাবির গোছা পাইয়াও কোন চাবি তালায় লাগিবে তাহা ঠিক করিতে পারে নাই। চেষ্টা করিতে করিতে 5 মিনিট সময় কাটিয়া গেল। ইতিমধ্যে পাগলি অ্যালার্ম বাজিল, বন্দুক সিপাহী ফৌজ পৌঁছিয়া গেল। তাহার পর সিপাহীজির প্রশ্নের জবাব না দিয়া জিজ্ঞাসা করিলাম, এখন কটা বেজেছে? সিপাহীজি বলিল, দফা বদলির 10 হইয়াছে, অর্থাৎ ইহাদের স্থানে রাত্রে ডিউটি দিবার ওয়ার্ডারের দল আসিয়া গিয়াছে। গুমটিতে সেন্ট্রাল টাওয়ার এখন কোন ওয়ার্ডে কত কয়েদি বন্ধ হইল, আজ নূতন কয়েদির আমদানি কত খরচা অর্থাৎ ছাড়া পাইয়াছে, তাহার পর একুনে মিলিল কিনা তাহার হিসাব হইতেছে। সিপাহীজি তখনও দেখি তাহার প্রশ্নটি ভুলে নাই, আবার জিজ্ঞাসা করে, ভোজন নেহি কিয়ে? দেখিলাম সে লক্ষ্য করিয়াছে যে আমি ভাত খাই নাই। বলিলাম, না, খিদে পাইনি। সে বলিল, দহি হ্যায়, থোড়া ভোজন কর লিয়া যায়। সপ্তাহে একদিন করিয়া নিম্ন শ্রেণীর রাজবন্দীরা দই খাইতে পায়, পিতলের থালার উপর পাতলা মহুয়া দই, উহাতে আবার একটা পোড়া পোড়া গন্ধ। কংগ্রেস মিনিস্ট্রির প্রবর্তিত নিয়ম। তৃতীয় শ্রেণীর রাজবন্দীদের নিত্য উপহাসের জিনিস। লক্ষ্য কংগ্রেসের বড় কর্তাদের প্রতি। কেন তাহারা সকল রাজবন্দীদিগের একটি মাত্র শ্রেণী করেন নাই? উচ্চ শ্রেণীর নিম্ন শ্রেণীর রাজবন্দী রাখিবার অর্থ কি? উচ্চ শ্রেণীর 10 আনা খোরাকি ও নিম্ন শ্রেণীর 3.5 আনা। ইহার মাঝামাঝি একটি শ্রেণী কেবল রাজনৈতিক বন্দীদের জন্যে করিলে কি হইত? নিম্ন শ্রেণীর রাজবন্দী দিগকে নিজের পয়সা খরচা করিবার অধিকার দিলে কি হইত? বাহির হইতে তাহাদের জন্য খাবার বা অন্য কোনো জিনিস আসিলে তাহা লইতে দিলে বড় কর্তাদিগের কোন পাকা ধানে মই পড়িত? মাসে দুইখানি করিয়া চিঠি লিখিতে দিলে কি মহাভারত অশুদ্ধ হইয়া যাইত? নিজের পয়সায় বিড়ি সিগারেট খাইবার অধিকার দিলে তাহাদের কি ক্ষতি হইত? আর কত কি অভিযোগ! উঁচু গুমটির উপর হইতে সুর করিয়া জলমন্দ্রস্বরে রাগিনী উঠিল, बोलो रे एक नंबर, बोलो रे। बोलो रे 1 नंबर, बोला रे 2 नंबर, बोलो रे 3 नंबर, बोलो रे 4 नंबर, बोलो रे 5 नंबर, बोलो रे 6 नंबर, बोलो रे नया गोल, बोलो रे औरत की ता।
ফাঁসি সেল বিলু এই অধ্যায়ের বাকি অংশটুকু শুনতে হলে আমাদের পরবর্তী অধ্যায় ফলো করুন। আর আমাদের পরবর্তী অধ্যায় ফলো করতে হলে কি করতে হবে? আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে গল্পকথার শ্রুতিপাঠ্য, এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না, যাতে আমাদের অডিও বুক আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ।